ঠিক আছে, শুরু করি। খুলুমখা নমস্কার। গুড মর্নিং তো হবে না, গুড আফটারনুন হয়ে গেছে। তো সাংবাদিক বন্ধুরা, আপনারা দেখছেন আমরা এখানে রাজ্যের ক্ষমতা দখল করেছিল মিথ্যা প্রতিশ্রুতি এবং নানা মুখরোচক সমস্ত ভাষণ দিয়ে। গত 5টি বছর যেদিন তারা সংখ্যাগরিষ্ঠতা লাভ করেন, অর্থাৎ আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করার আগে থেকেই এই রাজ্যে আমাদের যে সংবিধান এবং মানুষের গণতান্ত্রিক অধিকার, নাগরিক অধিকার, তা হরণ করা এবং অভূতপূর্ব ফ্যাসিস্ট সুলভ আক্রমণ নামিয়ে নিয়ে আসা। পরবর্তী সময়েতে প্রায় প্রতিদিন তারা এ রাজ্যের মানুষের সংবিধান প্রদত্ত যে সমস্ত অধিকারগুলো বা এখানে বিগত সরকারগুলোর সময়েতে যে সমস্ত জনমুখী কর্মসূচিগুলো ছিল, এগুলো বাতিল করে তার উপরে নানা জনবিরোধী নীতি গ্রহণ করার মধ্য দিয়ে বোঝা চাপিয়ে দিয়েছেন। সবচেয়ে বড় কথাটা হলো এই রাজ্যের যে মানুষের অধিকারকে সুনিশ্চিত করার জন্য যে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে, ত্রিস্তর পঞ্চায়েত, নগর পঞ্চায়েত বা মিউনিসিপ্যাল কর্পোরেশন, অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল এবং এরকম আরও, সেখানে দেশের নির্বাচন কমিশন বা রাজ্য নির্বাচন কমিশনের দ্বারা নির্বাচিত সংস্থা না হলেও আরও নানা প্রতিষ্ঠান আছে, সমবায় সমিতি ইত্যাদির, যেগুলো জননির্বাচিত কমিটি কাজ করে। সবগুলোকে হয় বেআইনিভাবে ভেঙে দিয়েছে অথবা জবরদস্তি করে, গায়ের জোরে, এমনকি ফিজিক্যাল টর্চার করে সমস্ত নির্বাচিত সংস্থাগুলোকে পদত্যাগ করতে বাধ্য করেছে এবং সেসব জায়গাতে সংবিধান বহির্ভূত তাদের সমস্ত বৈফোর লোকদের তার উপরে বসিয়ে দিয়ে তাদের নির্দেশে এই সমস্ত সংস্থাগুলো চলতে বাধ্য করেছে, যা গত 5 বছর সেখানে অবাধ লুটতরাজ চালিয়েছে, মানুষের যে পরিষেবা এগুলি সমস্ত বন্ধ করে দিয়েছে। আমাদের দেশের অনেক রাজনৈতিক দল বা সাধারণ মানুষ বলেন পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র, কেননা এত সংখ্যক ভোটার 18 বছর বয়স থেকে অন্তত ইলেকটোরাল রোল ভোটার তালিকার হিসাবে পৃথিবীর খুব কম দেশই এরকম আছে। আর এতগুলো তালা বা এতগুলো সংস্থা এগুলি কম আছে। সেই কারণে যে যে বৃহত্তম গণতন্ত্র যে বলা হয়, অন্যান্য দিকেও নেই কথা বলছেন, সেগুলো আছে। তো তার মধ্যে আমাদের রাজ্যের মানুষ যে কটা এই
গণতান্ত্রিক ব্যবস্থার বা সংবিধানের যে সুযোগ ভোগ করেন তার মধ্যে হলো লোকসভা, ত্রিস্তর পঞ্চায়েত, নগর পঞ্চায়েত। গত 5 বছরে তার যতগুলো নির্বাচন হয়েছে উপনির্বাচন সহ, এ যাবৎ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিভিন্ন সময়েতে কোনো একটা দল বা শাসক দলের তরফ থেকে নির্বাচনী প্রহসনের এরকম অনেক ঘটনা আছে, অভিযোগ এখনো হয়। কিন্তু ত্রিপুরাজ্য সেদিক থেকে এই ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে গত 5টা বছর সমস্ত রেকর্ড ছাপিয়ে গেছে। তার সাথে হলো যে আমাদের সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে যে সরকারের বিরুদ্ধে যদি তার ক্ষোভ থাকে ব্যক্ত করা, গণতান্ত্রিকভাবে মানুষের কথা তুলে ধরা, মিটিং করার, মিছিল করার, ধর্মঘট করার, এমনকি আইন অমান্য করা, এটাও এক ধরনের অধিকারের মধ্যে পড়ে। গত 5টি বছর এ রাজ্যের মধ্যে এগুলি প্রায় সবগুলো নিষিদ্ধ। শাসক দলের লোক দিন দুপুরে তাদের স্বার্থের একটু ব্যাঘাত হয়েছে, শুধু বিরোধী রাজনৈতিক দল না, কোনো সাধারণ মানুষও যদি এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলেন, এর উপর আক্রমণ নেমে এসছে। থানাতে এফআইআর করে শাসক দলের বিরুদ্ধে একটা ঘটনায়ও চার্জশিট হয় না, কোনো অপরাধী ধরা পড়ে না, বুক ফুলিয়ে অবাধে তারা বিচরণ করে। উল্টো শাসক দলের আশ্রিত সেই সমাজ বিরোধীরা তারা যে সমস্ত মিথ্যা মামলা করেন, সেই মামলায় কি বামপন্থী কি কংগ্রেস এরকম বহু কর্মীকে নানাভাবে ফাঁসানো হয়েছে। এখনো এই জাতীয় ঘটনা চলছে। অর্থাৎ এক কথায় যে এই রাজ্যে সংবিধান গণতন্ত্র সবটাকে অচল করে দিয়েছে। এই অবস্থায় এই নির্বাচন, বিধানসভা নির্বাচন, ত্রিপুরাজ্যের মানুষের কাছে এই দমবন্ধকর পরিস্থিতি থেকে বেরিয়ে আসার, মুক্তি পাওয়ার একটা বিশেষ সুযোগ হিসেবে উপস্থিত হয়েছে। এবং ত্রিপুরাজ্যের মানুষের তরফ থেকে স্বতঃস্ফূর্তভাবে যে মানুষ, গড়পড়তা মানুষ, তাদের জীবনে অভিজ্ঞতা বিভিন্ন জায়গাতে আমরা লক্ষ্য করেছি, তারা এই সরকারের বিরুদ্ধে তার ক্ষোভ ব্যক্ত করে কোনো পতাকা ছাড়া, স্লোগান ছাড়া একসাথে নানা রকমের তাদের অধিকার যে এই হরণ হয়েছে তার বিরুদ্ধে রাস্তায় নেমেছেন সেদিনগুলোতেও। তো এই ঘটনাগুলো আমরা যারা রাজনৈতিক দল করি, আমাদের মধ্যে মতাদর্শগত ফারাক আছে, কর্মসূচিগত ফারাক ছিল, আছে, আগামী দিনেও থাকবে। কিন্তু যদি গণতন্ত্র, ডেমোক্রেসি প্রিভেল না করে, সংবিধান যদি অচল হয়, সেই জায়গায় যে মানুষের জন্য ভালো করার আমাদের যে এই কর্মসূচিগত তার তর্ক বিতর্ক বা উত্তম জিনিসকে গ্রহণ করার এই সুযোগ থাকবে না। এই প্রেক্ষিতে আমরা এই রাজ্যের সমস্ত ধর্মনিরপেক্ষ দল, গণতান্ত্রিক দল ঐক্যবদ্ধ হয়ে ভারতীয় জনতা পার্টিকে, তাদের সরকারকে উৎখাত করার জন্য, ত্রিপুরাজ্যের মধ্যে গণতান্ত্রিক বাতাবরণ পুনরায় ফিরিয়ে আনা, আইনের শাসন ফিরিয়ে আনার তাগিদে আমরা উপনীত হয়েছি। আপনারা ইতিমধ্যে এগুলো জানেন যে 60টা বিধানসভা কেন্দ্রের মধ্যে বামফ্রন্ট, তার সমর্থিত একজন নির্দল সহ 47টিতে সিপিআইএম, আরএসপি, ফরওয়ার্ড ব্লক এবং সিপিআইএমরা একসাথে এই লড়ছি। অন্যদিক থেকে 13টা আসনে সিট সমঝোতা বা আসন ভাগাভাগির নিরিখে আমরা মিলিত হয়েছি। কাজে আমাদের এই যে গণতন্ত্র বাঁচানো,
আইনের শাসন ফিরে নিয়ে আসা, রাজ্যে শান্তিপূর্ণ বাতাবরণের মধ্য দিয়ে যাতে নির্বাচন হয়। আমাদের একটা পর্ব শেষ হয়েছে, মনোনয়নপত্র দাখিল করা, তার পরীক্ষা নিরীক্ষা করা, প্রচার আমরা আরও আগে আসতে চেষ্টা করেছিলাম, কিন্তু এই সময়ের ব্যস্ততা আমরা আসতে পারিনি। আজকে আপনাদের সামনে আনুষ্ঠানিকভাবে উপস্থিত হয়েছি যে ত্রিপুরা রাজ্যের সমস্ত ভোটারদের কাছে, নির্বাচক মণ্ডলীর কাছে এই আপিল করার জন্য যে আমাদের রাজ্যে এই ভোটটা শাসক দলের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তি এরকমভাবে মিলিত হয়ে সম্মিলিতভাবে আমরা দাঁড়িয়েছি, এটা ঠিক। কিন্তু আরেক দিক থেকে এবারের ভোট একদিক থেকে যারা সংবিধানের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, উন্নয়নের পক্ষে, শান্তির পক্ষে শক্তি যারা আমরা আছি, অন্যদিকে হলো যারা প্রতিদিন গণতন্ত্র, সংবিধানকে দুর্বল করেছে, এটাকে সম্পূর্ণ নিচ্ছিন্ন করার চেষ্টা করেছে, তার বিরুদ্ধে লড়াই। এবং আমাদের কর্মীরা উপরতলা থেকে যেমন আমরা এখানে বসেছি, নিচুতলা অবধি ঐক্যবদ্ধভাবে তারা সে কাজ শুরু করেছে। সেই জায়গায় ভোট ঘোষণা হয় এক মন্ত্রীর নেতৃত্বে, যে বর্বরতা হয়েছে মজলিশপুরে, তার 24 ঘন্টার মধ্যে অ্যাকশন হয়েছে এবং অন্যান্য জায়গাগুলোতেও। কিন্তু আমরা লক্ষ্য করছি যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার বা তার অধীনে এখন পুলিশ প্রশাসন, সাধারণ প্রশাসন যেরকমভাবে আরো দৃঢ় পদক্ষেপ গ্রহণ করা দরকার, এটা হচ্ছে না। যদিও আমাদের আস্থা আছে ইসিআইয়ের উপরে, তারা যদি সংকল্পবদ্ধ হয় অসম্ভব কিছু না। কিন্তু কতগুলো ঘটনা এটা সাধারণ মানুষের কাছে আমাদের চোখে পড়ছে। যেমন এই সিপাহীজলা জেলাতে, বিশেষ করে বিশালগড় মহকুমাতে, সেখানে সিপাহীজলার এডিশনাল এসপি, সিপাহীজলার এসডিপিও যেভাবে শাসক দলের হয়ে প্রায় উলঙ্গ হয়ে কাজ করছে, এটা জিরো পুল ভায়োলেন্স মিশন কার্যকরী করার সাথে সাযুজ্য না। কাজে এই সমস্ত ক্ষেত্রে আমাদের এই যে আমরা বসছি একসাথে, আমরা আপনাদের মাধ্যমে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে এই আবেদন করতে চাই। তো এরকম আরও অন্যান্য ঘটনা হচ্ছে, বিভিন্ন জায়গায় শাসক দল জনবিচ্ছিন্ন হয়ে, মরিয়া হয়ে বামপন্থী দলের কর্মী সমর্থক, কংগ্রেস দলের কর্মী সমর্থক, এমনকি প্রার্থীর উপরে হামলা চালাচ্ছে। আমরা কমপ্লেন করছি, কিছু তথ্য চাওয়া হচ্ছে, কিন্তু সেরকমভাবে পুলিশি অ্যাকশন সর্বত্র সমানভাবে না, এটা হওয়া বাঞ্ছনীয় না। কাজেই আমরা চাই যে এই আমাদের সম্মিলিত এই যে প্রয়াসের বা এই বিজেপিকে ক্ষমতাচ্যুত করে গণতন্ত্র ফিরনের যে মিশন আমরা করেছি, তার তরফ থেকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং জনগণ তারা ভূমিকা গ্রহণ করে আমরা চাই। আমি আপাতত এটুকু বললাম। আমি অনুরোধ করবো, না এটা আপনি বলে দিন। হ্যাঁ, আজকে যৌথ প্রেস কনফারেন্সে উপস্থিত আছেন আমাদের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী সাহেব, আমার ডাইন দিকে আছেন অল ইন্ডিয়া কংগ্রেস সেক্রেটারি ম্যাডাম চারিতা, এবং বামফ্রন্টের চেয়ারম্যান আহ্বায়ক এবং আমাদের আশিস বাবু, এখানে ফরওয়ার্ড ব্লক আরএসপি সবাই উপস্থিত হয়েছেন, এবং আজকের এই প্রেস কনফারেন্সে উপস্থিত সাংবাদিক বন্ধুরা,
জিতেনবাবু সুন্দর ব্যাখ্যা করেছেন, তবু আমিও কিছু বলব। সিপিএম এর সঙ্গে কংগ্রেসের চির প্রতিদ্বন্দ্বী ছিল, এটা আপনারাও জানেন। চির প্রতিদ্বন্দ্বী সিপিএম এবং কংগ্রেস ত্রিপুরায়। কিন্তু আজকে কেন আমরা এক হয়েছি, হাত মিলিয়েছি, কাঁধে কাঁধ মিলিয়েছি যুগের তাগিদে, রাজ্যের মানুষের মুক্তির তাগিদে রাজনীতি করি আমরা জনগণের স্বার্থে। যেখানে জনগণের স্বার্থ বিঘ্নিত হচ্ছে, মানুষ নির্যাতিত, শোষিত, লঞ্চিত, গণতন্ত্রের উপরে আঘাত। আপনারা দেখেছেন এই বিজেপি সরকারে আসার পর কংগ্রেসের 44টা অফিস কোথাও বুলডোজার দিয়ে ধূলিসাৎ করেছে, কোথাও দখল করে নিয়েছে, এবং সিপিএম দলের তো প্রচুর, কয়েকশো, 4 শতাধিক। এটা গণতন্ত্রের পক্ষে একটা বিপজ্জনক। রাজধানী আগরতলায় আমাদের কংগ্রেস অফিসে মিনিস্টার, কেন্দ্রমন্ত্রী, রাজ্যমন্ত্রী নিজেরা নেতৃত্বে আক্রমণ করে, সিপিএম অফিসে আক্রমণ করেছে, পত্রিকা অফিসে অগ্নিসংযোগ করেছে, মিডিয়ার অফিসে। কোথায় করেনি? প্রতিদিন মানুষের উপরে জুলুম, এবং জুলুম মানে জিজিয়া কর বসিয়ে দিয়েছে জায়গায় জায়গায়। বাইক বাহিনী নাম দিয়ে কিছু যুবককে উচ্ছৃঙ্খল করে মানুষের গণতান্ত্রিক অধিকারকে তারা হরণ করছে। একটা ভীতির পরিবেশ সৃষ্টি হয়েছে সারা রাজ্যে। কি সাংবাদিক বলুন, কি ছাত্র, যুবক, কৃষক, শ্রমিক, রাজনৈতিক নেতা, একটা ভীতির মধ্যে মানুষ বাস করছে, শ্বাসরুদ্ধ একটা অবস্থা। সেই জন্য আমরা বৃহত্তর স্বার্থে, রাজ্যের মানুষের স্বার্থে আমরা এক হয়েছি বিজেপিকে ত্রিপুরা থেকে বিদায় দেওয়ার জন্য। একটা ধর্মান্ধ পার্টি, ভয়ঙ্কর সাম্প্রদায়িক একটা দল, ভারতবর্ষের মতো দেশে বিজেপির মতন একটা দল, ধর্মান্ধ, ধর্মনিরপেক্ষ দেশে শাসন করলে যা হয় তা হচ্ছে। এবং বিজেপির বিদায়ও আসন্ন, রাজ্য থেকে বিদায় হয়ে যাচ্ছে। এই বিধানসভা নির্বাচনে আমি যা দেখেছি, আমিও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি, সারা রাজ্যের খবর নিচ্ছি, মানুষ তৈরি হয়ে আছে 16 তারিখের জন্য। মানুষ ভেদাভেদ ভুলে সবাই ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে, এবং সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা রাজ্যের মানুষকে এগিয়ে আসার জন্য আবার আহ্বান রাখছি। বিজেপি চলে যাবে দেশ থেকেও। গত লোকসভা নির্বাচনে বিজেপি ভোট পেয়েছিল মাত্র 31%। ভারতবাসী অর্ধেক সমর্থন ওরা পায়নি, 31% ভোট পেয়েছিল। সামনে নির্বাচনে এরা 20%ও পাবে না। আমি মনে করি ত্রিপুরার এই নির্বাচন শুধু ত্রিপুরার মানুষ নয়, সারা দেশের মানুষ তাকিয়ে রয়েছে। ছোট্ট দেশ, ছোট্ট রাজ্য হতে পারে, রাজনৈতিক ইম্পর্টেন্ট সাংঘাতিক, কারণ একটা মডেল নির্বাচনের মতো মানুষ দেখছে ভারতবর্ষের মানুষ। মানুষ চায় দেশের সবকটি রাজনৈতিক দল, বিজেপি বিরোধীরা চায় যে আমরা এখানে বামফ্রন্ট এবং কংগ্রেস মিলিতভাবে এই অগণতান্ত্রিক একটা শক্তিকে প্রতিহত করার জন্য আমাদেরকে বার্তা দিচ্ছে। আমি দীর্ঘ বলবো না, হামলা হুজুতি তো চলবেই, এটা তো আমরা জানি। বিজেপি করবে, প্রতিহত করার জন্য সাধারণ মানুষও তৈরি হচ্ছে। এই রাজধানী আগরতলা, সূর্যমণিনগর একটা বিধানসভা কেন্দ্র, প্রতিদিন বাইক বাহিনী চলছে। কোথাও পারমিশন নিয়ে কংগ্রেস এবং সিপিএম মিটিং করলে বাইক বাহিনী চলে আসছে। এরকম হচ্ছে কিছু কিছু জায়গায়। এবং আমরা জিতেনবাবু বলেছেন যে ইলেকশন কমিশন আরো কঠোর হওয়ার দরকার।
জিরো ভাইলেন্সের জন্য আরো কঠোর হওয়া দরকার। এবং আমরা আজকে ঠিক 3:30টার সময় সিওর সঙ্গে আমরা দেখা করতে যাচ্ছি, পুরো আমরা টিম, এবং সেখানে বিস্তারিত আমরা বলবো। আমি দীর্ঘ বলবো না, সাংবাদিক বন্ধুদের আমরা বলবো আপনারাও তিক্ত অভিজ্ঞতা অর্জন করেছেন। কিছু গদি মিডিয়া তো থাকবেই, এটা কিন্তু এটা তো থাকবে, এটা আমাদের এটাকে কিভাবে ভায়োলেট করা হচ্ছে আমি শুধু একটা ঘটনা বলছি। তো আপনাদের সহযোগিতা আমরা কামনা করি। আপনারা জানেন মবস্বর আলী তিনি সিপিআইএম দলের বিধায়ক ছিলেন। তিনি বিজেপি দলে যোগদান করলেন গত 25 তারিখে। মবস্বর আলীকে বিজেপি দল কৈলাসহর বিধানসভা কেন্দ্রে বিরজিৎ বাবুর কেন্দ্রে তাকে প্রার্থী করল। আপনারা দেখেছেন যে আমরা আমাদের পার্টির তরফ থেকে মবস্বর আলী যেহেতু সিপিআইএম এর নির্বাচিত বিধায়ক, তখন অবধি আমরা তাকে বহিষ্কার করিনি। এটা প্রক্রিয়া চলছিল, বহিষ্কৃত তো হবেই। তিনিও ত্রিপুরা বিধানসভাতে কোনো রেজিগনেশন সাবমিট করেননি। সেখানে মবস্বর আলী নমিনেশন পেপার জমা দিলেন। আমরা কাগজ দিয়েছি রিটার্নিং অফিসারকে এবং সিইউকেও। দেখা গেল কৈলাসহরের রিটার্নিং অফিসার মবস্বর আলীর যে এই মনোনয়ন পত্র বাতিল করল না বিজেপির প্রার্থী হিসাবে, যা ভারতীয় জনপ্রতিনিধি আইনে এইভাবে করতে পারেন না। আর এটাকে বৈধতা দেওয়ার জন্য, অর্থাৎ গুজামিল দিয়ে মবস্বর আলীর এই মনোনয়নপত্র যাতে বাতিল না হয়, যে ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলির নির্বাচন হচ্ছে, সেই অ্যাসেম্বলিকে কিভাবে ব্যবহার করছে বিজেপি। দেখুন 25 তারিখে মবস্বর আলী করলো, তারপর নমিনেশন জমা দিল। মবস্বর আলী পদত্যাগপত্র জমা দিয়েছেন বিধানসভাতে, কোনো গেজেট নোটিফিকেশন হয়নি, কোনো প্রেস ব্রিফিংও হয়নি। সেক্রেটারি ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি হঠাৎ করে 4 ফেব্রুয়ারি সেখানে করলো, তিনি নাকি 25 তারিখেই পদত্যাগপত্র জমা দিয়েছেন। আবার দেখা গেল মবস্বর আলীকে 31শে জানুয়ারি অবধি তার বেতন আবার দিয়ে দিয়েছে। কি ধরনের জুমলা! সেখানে একজন রিটায়ার্ড একজন জুডিশিয়ারি অফিসার, ভদ্রলোকের নাম জানি কি কর্মকার হতো নাকি, বিপি কর্মকার, বিষ্ণুপদ কর্মকার, সমস্ত অবিষ্ণুর মতো কাজ করছেন। তার পেছনে হলো আইনমন্ত্রী রতনলাল নাথ। তার অঙ্গুলি হেলনে মিথ্যাকে সত্য, সত্যকে মিথ্যা, এইভাবে তিনি ব্যাকডেটে এই মবস্বর আলীর পদত্যাগপত্র 25 তারিখে গৃহীত হয়েছে বলে নোটিশ করেছেন। তাদের হাতে গণতন্ত্র রক্ষিত হবে? যিনি সেক্রেটারির দায়িত্ব পালন করছেন তাকে দিয়ে এইভাবে জলজন্ত মিথ্যা, অসত্য এবং নানা ধরনের যে গণতন্ত্র বিরোধী, প্রতিষ্ঠান বিরোধী কাজ করাচ্ছে, এই হলো ভারতীয় জনতা পার্টি।
मैडम। मंचासीन उपस्थित सभी वरिष्ठ नेतागण, प्रेस के सभी भाई और बहनों को आप सबका यहाँ पे उपस्थित होने के लिए बहुत बहुत धन्यवाद। सबसे पहले मैं इलेक्शन कमीशन से ये पूछना चाहती हूँ कि ये भेदभाव क्यों? आप विपक्ष के पार्टियों के खिलाफ ये भेदभाव क्यों कर रहे हैं? मैं पूछना चाहती हूँ, चाहे वो परमिशन की बात हो, जितने भी हमारे ऑपोजिशन पार्टीज हैं, जितने भी पार्टीज हैं, जब भी हम परमिशंस के लिए अप्लाई कर रहे हैं, हमें बोला जा रहा है कि सब स्लॉट्स फुल है, क्योंकि बीजेपी ने सवेरे 9 बजे से लेके शाम के 5 या 8 बजे तक उन्होंने सब परमिशंस ले रखे हैं। कोई भी स्लॉट्स खाली नहीं है। बाइक रैलीज अलाउड नहीं की जा रही है, क्योंकि बोल रहे हैं कि एटलीस्ट 48 to 72 आवर्स बिफोर यू हैव टू टेक अ परमिशन। मैं इलेक्शन कमीशन से पूछना चाहती हूं, हर असेंबली में 50 से 60 लोगों की जो बाइक वाहिनी चल रही है, क्या इनका परमिशन लिया हुआ है? मैं उनको पूछना चाहती हूं इलेक्शन कमीशन से कि ब्रांडिंग जनता पार्टी जो है, कि सिर्फ उनका हक है ब्रांडिंग करने का पूरे प्रदेश में? लोकतंत्र और प्रजातंत्र में हर एक पार्टी का यह हक बनता है कि वो अपनी पब्लिसिटी करे इलेक्शन के दौरान। जितने भी पब्लिसिटी मटेरियल्स लगाए जा रहे हैं, सब उखाड़ा जा रहा है। मैं इलेक्शन कमीशन से पूछना चाहती हूं, आप जीरो पोल वायलेंस की बात करते हो। जीरो पोल वायलेंस एक बार मजाक बन के रह गया है। मैं इलेक्शन कमीशन से पूछना चाहती हूं कि कब तक हमारे प्रत्याशियों पे अत्याचार होगा, कब तक हमारे कार्यकर्ताओं पे अत्याचार होगा। मैं उनसे पूछना चाहती हूं कि पुलिस प्रशासन को आप कब तक इस्तेमाल करते रहेंगे, कब तक आप उनको अपनी कठपुतली बनाकर इस्तेमाल करेंगे? भाजपा सरकार यहां में अपने हिसाब से बॉर्डर एरियाज में पुलिस प्रशासन जो है उसको इस्तेमाल कर रही है। मैं उनसे पूछना चाहती हूं कि ये रिलैक्सेशन सिर्फ बीजेपी पार्टी के लिए क्यों है? प्रजातंत्र में हर एक पार्टी का हक बनता है कि इलेक्शन फ्री और फेयर हो। हम फ्री और फेयर इलेक्शंस की बात करते हैं, पर त्रिपुरा में फ्री और फेयर इलेक्शंस बोल के कुछ नहीं है। आप जीरो पोल वायलेंस की बात करते हो, जीरो पोल वायलेंस बोल के कुछ नहीं है। सूर्यमणि नगर, कमलपुर, विशालगढ़, बहुत कैला शहर, फाटिक रोड, पूरे प्रदेश में हिंसा के अलग अलग न्यूज आ रहे हैं, पर कोई भी इस पे कार्रवाई नहीं की जा रही है। मैं पूछना चाहती हूं, जितने भी लोग हैं जो इन हिंसा के इंसिडेंट्स में जो लोग जिनका नाम दिया गया, इन पे एफआईआर क्यों नहीं किया जा रहा है? बल्कि जो कांग्रेस पार्टी के कार्यकर्ता है, जो सीपीआईएम के कार्यकर्ता है, अगर वो एक झंडा भी लगाता है तो उसको पुलिस स्टेशन लेकर उस पे कार्रवाई की जाती है। मैं इलेक्शन कमीशन से पूछना चाहती हूं, आप अगर फ्री और फेयर इलेक्शन की बात करते हो तो ऑपोजिशन पार्टीज को हक क्यों नहीं दे रहे हो कि वो भी एक सही तरीके से अपना प्रचार करें? मैं इलेक्शन कमीशन से यह अनुरोध करूंगी कि आप अगर जीरो पोल वायलेंस की बात करते हो तो प्रदेश में शासन बना के रखिए। जहां पर हिंसा हो रही है वहां पर आप कार्रवाई कीजिए, ना कि आपके सामने जहां पर बहुत सारे जगह है जहां पे पुलिस प्रशासन खड़ी है और उनके सामने ऑपोजिशन पार्टीज के गाड़ियां चलाई जा रही है और उनके कार्यकर्ताओं को मारा जा रहा है और पुलिस वहां पे कठपुतली की तरह वहां पे खड़े होकर कोई कार्रवाई नहीं कर रही है। मैं इलेक्शन कमीशन से अनुरोध करूंगी कि आप सही तरीके से इस इलेक्शन को आगे लेकर जाएं, त्रिपुरा वासियों को आप न्याय दें और कांग्रेस पार्टी और सीपीआईएम की तरफ से हम सभी कार्यकर्ताओं को ये कहना चाहते हैं कि हम आपके साथ हैं, आपके साथ कंधे से कंधे मिलाकर हम इस लड़ाई को लड़ेंगे, त्रिपुरा प्रदेश को रिहाई देंगे। बहुत बहुत धन्यवाद। जय हिंद।
ঠিক আছে এতক্ষণ আপনারা পূর্ববর্তী নেতৃত্বের কাছ থেকে অনেকে শুনেছেন। আমি একটা কথা বলতে চাই, গত 25 বছর আমাদের রাজ্যে বামপন্থী সরকার ছিল। মাঝে আবার আমাদের 88 থেকে 93 পর্যন্ত কংগ্রেস সরকার ছিল। আমরা তখন লক্ষ্য করেছি রাজ্যে যতই সমস্যা হোক না কেন, কিন্তু বিরোধী দলগুলি একত্রিত হয়। কিন্তু এখন এমন অবস্থা সৃষ্টি হয়েছে আমাদের রাজ্যে, এমন আগুন জ্বলেছে আমাদের রাজ্যে, এই মুহূর্তে বিরোধী দলগুলি একত্রিত হতে বাধ্য হয়েছে। অনেকে প্রশ্ন করছেন চিরশত্রু কংগ্রেসের সঙ্গে, চিরশত্রু বামপন্থের সঙ্গে একত্রিত হচ্ছেন কেন? আমি বলতে চাই, যখন রাজ্যে এবং দেশে আগুন জ্বলে বা কারো ঘরে যখন আগুন লাগে, তখন আমরা কোন জল দিয়ে আগুন নিভাবো চিন্তা করি। কুয়ার জল হোক, পুকুরের জল হোক, আমরা চিন্তা করি। তখন আমরা যেগুলো জল দিয়ে আগুন নেওয়ার চেষ্টা করি। এই মুহূর্তে আমাদের রাজ্যে যেভাবে আগুন জ্বলছে, আগুন নেভানোর জন্য এখন সব দল একত্রিত হতে বাধ্য হচ্ছে। কে চিরশত্রু, কে ঠিক আছে কোশ্চেন করতে দেন। এনি কোশ্চেন? বিজেপি নেতৃত্ব বলছে ওরা ডাবল ইঞ্জিন সরকার, আর এবার আমরা ইলেকশনে জানি না এটা ডাবল ইঞ্জিন বলা হবে কিনা। কংগ্রেস লেফট হ্যান্ড, কংগ্রেসের যে আতা, এই দুই পক্ষে মথা, ত্রিপুরা মথা একটা ভাইটাল রোল প্লে করছে ত্রিপুরা অ্যাসেম্বলি ইলেকশন। ত্রিপুরা মথা সাপোর্টটা আপনারা পাবেন কিছু নাকি ডাবল ইঞ্জিন? প্রথমত বলবো, ত্রিপুরা মথার তার যে মাননীয় চেয়ারম্যান প্রদ্যোৎ মাণিক্য কিশোর, কারণ তাদের দলের প্যাটার্নটাই সেরকম চেয়ারম্যান কেন্দ্রিক, তার আগাগোড়া বক্তব্য শুনছেন আপনারা। গতকালও পাবলিক মিটিং হয়েছে বিশ্রামগঞ্জে। বিজেপি হলো যে সমস্ত মানুষের অধিকারের সবচেয়ে বড় অন্তরায়, তান্ত্রিক ব্যবস্থা এবং যাবতীয় জনগণের অধিকারকে কেড়ে নিচ্ছে, তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন অনুভব করছেন। আমরা কংগ্রেস দলের তরফ থেকেও এবং আমাদের তরফ থেকেও ত্রিপুরা মথার সাথে আমরা খুব আন্তরিকভাবে চেষ্টা করেছি যে এরকম একটা বোঝাপড়াতে আসার জন্য, এবং একটা সময় অবধি আমরা খুব কাছাকাছিও একটা আসতে পারবো আমরা আশা করেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত হয়ে উঠিনি। এটা না হলেও আমরা ত্রিপুরা মথার কাছে বারবার এখনো বলছি, এখন আর প্রার্থী উড্ডয়নের কোনো সুযোগ নেই। কিন্তু তারপরও একটু আগেও বিরোধী বাবুর সাথে আমাদের কথা হয়েছে যে এরকম কোন কেন্দ্রে সেখানে আমাদের যে ত্রিপুরা মথা একদিক থেকে আরেক দিক থেকে বামফ্রন্ট বা কংগ্রেসের প্রার্থী আছেন, তো এরকম ত্রিমুখী লড়াইয়ের ফলে যদি বিজেপির কোনো বিন্দুমাত্র চান্স থাকে এরকম তাদের বেরিয়ে যাওয়ার, এই সুযোগ যদি না পাওয়া যায়, এখনো আমরা আপিল করছি একটা যে প্রার্থীর প্রসপেক্ট, জেতার সম্ভাবনা উজ্জ্বল গণতান্ত্রিক শিবিরে, তার পক্ষে যাতে ভোটটা যায় এরকম একটা বোঝাপড়া যাতে করা সম্ভব হয়। আমরা কিন্তু ওপেন চেক দিয়ে রাখছি আমরা, কেননা বিজেপিকে হটাতেই হবে সবার স্বার্থে। আপনাদের সমঝোতা ঘোষণা করতে বলে আসছে যে গণতন্ত্র পুনরুদ্ধার নয়, দুই দল নিজেদের অস্তিত্ব রক্ষায় বোঝাপড়া করেছে, এ বিষয়ে আপনার এটা ঠিক, যারা বলছেন এটা ঠিক তার উল্টোটা বুঝিনি। অর্থাৎ
বামফ্রন্ট এবং কংগ্রেস এই সমঝোতার ভিত্তিতে লড়াইয়ের ফলে 60টা বিধানসভা কেন্দ্রেই ভারতীয় জনতা পার্টির তার বিজয়ী হওয়ার সম্ভাবনা একেবারে শূন্যের কোঠায় ক্রমশ নেমে আসছে। কাজে সে আতঙ্ক থেকে এটা হলো বিজেপি নেতাদের আবুল তাবুল প্রলাপ বকা, আর কিছুই না। হঠাৎ করে গণতন্ত্রের প্রতি এবং বিশেষ করে কংগ্রেস দলের প্রতি তার এত দরদ, মানে এটা মনে হচ্ছে মানে ভূতের মুখে রাম নাম। আরেকটা বিষয় আপনি বলেছেন যে কংগ্রেসের সাথে আপনাদের মতাদর্শগত ফারাক, কর্মসূচিগত ফারাক আগে ছিল, এখনো হয়েছে। যদি আপনারা ক্ষমতায় আসেন, সরকার পরিচালনার ক্ষেত্রে সেই ফারাক কি পরিবর্তিত হবে? আমরা বলছি যে বিজেপির এই স্বৈরাচার সরকার হবে, সেই জনগণের সরকারের সমস্ত গণতান্ত্রিক দলের এবং গণতান্ত্রিক মানুষের তার ইচ্ছা প্রতিফলন করার জন্য নতুন যে জনগণের সরকার আন্তরিকভাবে কাজ করবে। যেমন কেন্দ্রেও যখন ইউপিএ সরকার ছিল, বাইরে থেকে আমরা বামপন্থীরা সেরকমভাবে গেছি। তো এরকম যে জনগণের যে মানে ইচ্ছা গণতন্ত্র রক্ষায়, মানুষের অধিকার রক্ষায় সেই সুযোগ থাকবে অবশ্যই, এ নিয়ে কোনো প্রশ্ন নেই। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে এই যে আমাদের দেশে যে নির্বাচন হয়, আমরা দেখি যে নির্বাচনের রেজাল্ট ঘোষণার পরেও অনেক এবং ভারতবর্ষে এরকম অনেক ইনস্টেন্স আছে যেখানে যাকে আমরা বলি হর্স ট্রেডিং, মানে সেভাবে এমএলএদেরকে কিনে নিয়ে যাওয়া, যারা সংখ্যালঘু হয়ে যায় তারাও কিনে নিয়ে সরকার গঠন করে, এরকম আমরা মণিপুরেও দেখলাম। হ্যাঁ, এরকম। তো এই সম্ভাবনাটা কিভাবে দেখছি? সেই জন্যই তো ত্রিপুরাজ্যের মানুষ, আমি তো বললাম যে এবারের নির্বাচনের বৈশিষ্ট্য কি। অতীতের নির্বাচনগুলোকে রাজনৈতিক দলগুলো মানুষকে তাদের কর্মসূচি বা তাদের পক্ষে ভোট দেওয়ার জন্য তৈরি করতে হয়েছে, মেহনত করতে হয়েছে। এবার মনে হয় ত্রিপুরাজ্যের মধ্যে ব্যতিক্রম, আপনারা মিডিয়ার লোকরা লক্ষ্য করছেন, জনগণই তৈরি করছে, একটা মহল তৈরি করছে, পরিবেশ তৈরি করছে না, বিজেপিকে তাড়াতে হবে, যে তোমরা গণতান্ত্রিক দলগুলো ঐক্যবদ্ধ হও। কাজেই যে হর্স ট্রেডার মহোদয় এসছেন আজকে ত্রিপুরাজ্যে, তিনি যতই চেষ্টা করুন না কেন ত্রিপুরাজ্যের জনগণ এটা হতে দেবে না। বামফ্রন্টের ইশতেহার প্রকাশের পর কালকে কংগ্রেসের একটা ইশতেহার প্রকাশ হবে। আপনাদের যদি মানে যৌথ সরকার হয়, তাহলে আপনাদের কি কোনো যৌথ কর্মসূচি থাকবে বা এরকম ইশতেহার? না না, তো ঠিক আছে না, আমরা তো সিট সমঝোতা, স্বাভাবিক কংগ্রেসের আলাদা ওনাদের ডিমান্ড থাকবে, বামফ্রন্ট তার আলাদা ইশতেহার আমরা প্রকাশ করেছি। তো এটা পোস্ট পোল সিনারিওতে কি হবে এটা আলাদা, এক্ষুনি অ্যাডভান্স সেরকম বলার প্রয়োজনও নেই, সুযোগও নেই। কমন মিনিমাম প্রোগ্রাম হবে? না না, আমি সেটাই বলছি, পোস্ট পোল সিনারিওতে যেটা করা দরকার জনগণের স্বার্থে, রাজ্যের স্বার্থে, তখন দেখা যাবে এগুলো। যদি হাং হওয়ার কোনো কারণ নেই। ত্রিপুরাজ্যে ভারতীয় জনতা পার্টি সিঙ্গেল ডিজিটে নেমে আসবে, এটুকু বলতে পারি। পক্ষ থেকে আপনাদের জোটকে অশুভ জোট আখ্যায়িত করে বলছে বিগত দিনে দুই দলের যারা নির্যাতিত হয়েছিল তাদের ভোটটা টানতে পারবেন না, এই ব্যাপারে কি বলবেন? এই কথাগুলি বলছেন কে? আমি পত্রপত্রিকায় দেখেছি, এই যে বিদায়ী মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহ, যিনি ছাপ্পা ভোটে নির্বাচিত, তিনি তো পত্রিকায় দেখেছি, এই যে বিদায়ী মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহ, যিনি ছাপ্পা ভোটে নির্বাচিত, তিনি তো গণতন্ত্র, শুভ, এই শব্দগুলো তোমার মুখ থেকে আসা উচিত না। উনি তো জনগণের কাছে ক্ষমা চেয়ে বেড়ানো উচিত। আরেকজন হলো তার কি পাপে কি অন্যায়ের কারণে তাকে
মুখ্যমন্ত্রীর পদ থেকে এই ছুঁড়ে ফেলে অপসারণ করা হলো। আমি দেখলাম গতকাল একটা ভিডিও কোথায় যেন বলেছেন তার বিরুদ্ধে আমরা এফআইআর করব। সে বলছে সিপিআইএম এবং কংগ্রেস এনএলএফটি টাইগার ফোর্স তৈরি করেছে। কত সাল থেকে কত সাল সব করেছে, তার বিরুদ্ধে আমরা এফআইআর লঞ্চ করব। কোত্থেকে তিনি তথ্য পেলেন? এবং তিনি যদি তাই হয়, তিনি মুখ্যমন্ত্রী ছিলেন 4 বছর, তিনি কি ইয়ে করছে, মানে কি করছিলেন তখন তিনি? তো এটা হলো প্রলাপ। আসন্ন যে পরাজয়ের যে ইয়েতে এদের ঘুম নেই, খাওয়া নেই, এই প্রলাপ বকা শুরু করেছে, আরো প্রলাপ বকবে। বিজেপিও আমার একটা প্রশ্ন ছিল, সামনে ইলেকশন আর বেশি দিন নেই, প্রত্যেকটা মানে পার্টি থেকে স্টার প্রচারকরা আসছে, কিন্তু কংগ্রেসের তরফ থেকে এখনো কেউ আসেনি। ওরা কি এটা সিরিয়াসলি নিচ্ছে না ত্রিপুরার ইলেকশন? সব রেডি ম্যাডাম, সব রেডি, কাল থেকে জেনে যাবেন। জিতেন দা, একটা প্রশ্ন। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী উত্তম কুমার দেব গতকালকে একটা পাবলিক মিটিংয়ে বলেছেন, আপনারা মানে বামফ্রন্ট যে ইশতেহার প্রকাশ করেছেন, ইশতেহারের যে কথাগুলি আপনারা বলেছেন, এগুলি নাকি অন্যের কাছ থেকে ধার করা। বামফ্রন্ট যে ইশতেহার প্রকাশ করেছে, ইশতেহারের যে কথাগুলি বলা হয়েছে, এগুলি নাকি বিপ্লব বাবু তো শুনুন, প্যারাসুট থেকে নেমে মুখ্যমন্ত্রী হয়েছেন, কোনো জনগণের সাথে সম্পর্ক নেই, একটা হুজুগে, আর 4টা বছর জুমলাগিরি করে গেছেন। কাজে তাদের কাছে সত্যটাই মিথ্যা, মিথ্যাটাই সত্য। বামপন্থী ফ্রন্ট বা কংগ্রেস, বামপন্থী ফ্রন্ট সেখানে এই ইশতেহার প্রকাশ করেছে, কংগ্রেস ওনাদের আগামী দিনের ইচ্ছাপত্র প্রকাশ করেছেন। তো তাদের তো সেটা নেই, তা তো মিথ্যা ছাড়া, অসত্য ভাষণ ছাড়া নেই। কাজেই বিপ্লব দেবের কাছ থেকে আমাদের কি শিখতে হবে? আর জিতেন বাবু, একটা প্রশ্ন রয়েছে যে আপনারা যেমনটা বলেছেন যে বিজেপি শূন্যে নেমে আসবেন, তার মানে আপনারা ক্ষমতায় আসতে চলেছে। আপনারা যদি ক্ষমতায় আসতে চলেন, তবে মুখ্যমন্ত্রী ফেস কি হতে চলেছে? কাকে আপনারা আর কটা দিন অপেক্ষা করুন না মাত্র ম্যাডাম, আর মাত্র আজকে হলো কত তারিখ? 6 তারিখ, মানে 2 তারিখে ভোট গণনা হবে, তাহলে 26 দিন, আর মাত্র 30 দিন লাগবে। দেখবেন নতুন মুখ্যমন্ত্রী পাবেন, নতুন মন্ত্রিসভা পাবেন, সব হবে। এবং সম্মিলিত কোনো সভা হবে কিনা দেখা যাক। সম্মিলিত সভা তো হচ্ছেই, না বল দেখা যাক এটা বিজেপি কি ধরনের প্রোগ্রাম করছে তা দেখে আমরা করব। হ্যাঁ, দেখুন যে এই যে গভর্নমেন্টের কতগুলি পুলিশের একটা অংশ, সবাইকে বলছি না, they are forcefully stopping vehicles depositing the driver's license against a receipt and putting the vehicles on election duties from 14 onwards. অর্থাৎ এরকম বহু গাড়িকে বসিয়ে দিচ্ছে জবরদস্তি করে, ইলেকশন ডিউটির নামে বসিয়ে দেওয়া হচ্ছে। এটা এক ধরনের প্লয়, এটা এক ধরনের প্লয়। অর্থাৎ এরকমভাবে একদিক থেকে মানুষের মুভমেন্ট, বিরোধী দলের মুভমেন্টকে রেস্ট্রিক্ট করার জন্য, আরেক দিক থেকে শাসক দলের লোকদের সুযোগ তৈরি করার জন্য। আমি এই প্রসঙ্গে শুধু একটা যুক্ত করতে চাইছি। আমাদের কাছে খবর, পুলিশের উপরতলার একটা ছোট্ট অংশের সাথে শাসক দলের দিল্লি থেকে আসা নেতা নেত্রীদের একটা গোপনে যোগাযোগ করার একটা প্রচেষ্টা আমাদের চোখে ধরা পড়েছে। আপনাদের মাধ্যমে অনুরোধ করব, ত্রিপুরার যে যারা এই সমস্ত অসাংবিধানিক অনৈতিক কাজে লিপ্ত হচ্ছেন, এই 2-4 জন পুলিশ অফিসার বন্ধুরা, তারা প্লিজ সতর্ক হোক। ত্রিপুরা রাজ্যের মানুষ কিন্তু তাদের ক্ষমা করবে না। ত্রিপুরা যে মানুষ কত
মানে এখন সতর্ক যে সব ঘটনা কার ইঙ্গিত কোন দিকটায়, কার সাথে কে কথা বলছে, এটা বিগত 5 বছর কিন্তু এরকমভাবে আমরা পাইনি, আমরা পাচ্ছি। কাজেই কথা প্রসঙ্গে এটা বলে রাখলাম, যারা এই সমস্ত করছেন, এটা করে নিজেদেরকে একটা ব্ল্যাক শিপের তালিকায় নিজেদের নাম যুক্ত করবেন না, এরা ক্ষমা পাবেন না মানুষের কাছে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। Go through your thing and